শুনলে তোমাদের অনেকে মনে হতে পারে যে আউট অফ দ্য কন্টেক্সট কথা হচ্ছে, হ্যাঁ, কিন্তু ওর স্টপ হয়ে গেল কেন? রেকর্ডিং হচ্ছে বাবা? হচ্ছে না? আচ্ছা Sir, I kind of had a question. Can I? কোনটা বাবা? Stage 1A. So if we abide by the rules or regulations of religion, does that make us a person in the first stage or the fourth? Baba, that is the question. We are going to discuss in what stage we are staying. আমরা এটা নিজেরা পরীক্ষা করতে পারবো according to the standard of Kohlberg's moral development theory. তুমি কি বললা বাবা? If just can you repeat? যদি আমাদের ধর্ম মেনে চলি, কারণ মানে ধর্মটা মেনে চলতে আমার মনে এটা কমিউনিটি বেসড হবে, হ্যাঁ, মানে কমিউনিটি বেসড হবে। এটা দেখো আমরা আসতেছি এখানে, তাহলে এই যে মানে মেনলি কনভেনশনাল স্টেজটা অ্যাকর্ডিং টু কনভেনশন, অ্যাকর্ডিং টু ইন্টারপার্সোনাল কনকর্ডেন্স এন্ড ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন। আমরা এই বহুবার বলতেছি আমরা এটাকে, হ্যাঁ, দুটো স্টুডেন্ট গোলমাল করতেছে, আমরা কিন্তু তাকে ঠেকাইতে যাই না। ঠেকাইতে গেলে যদি টিচার দেখে দূর থেকে ভাববে যে ও ফয়জুল ও সাদিকও তাহলে ওদের সাথে গোলমাল করতেছে, সে কিন্তু টিচারের কাছে ভালো হইতে যাবে, সে ওই কমিউনিটির কাছে ভালো হইতে চায়, ফলে সে ওই গোলমালের মধ্যে যাবে না। হ্যাঁ, বলছে যে আসলে আমরা কমিউনিটির বা আমাদের যে বন্ধু বান্ধব তাদের দৃষ্টিতে ভালো হইতে চাই আমরা। হ্যাঁ, বলে আমরা যে নৈতিক ডেভেলপমেন্টের সেকেন্ড স্টেজে আমরা এটা এই ক্যাটাগরিতে থাকি। আচ্ছা, আর থার্ড ক্যাটাগরি বলেছে ফোর্থ, মানে যেটাকে একটু ম্যাচিওর ক্যাটাগরি বা যেটা বলা হবে যে মোরাল ডেভেলপমেন্ট। আবার একটু বলে নেই, এই মোরাল ডেভেলপমেন্ট গুলো কিন্তু স্টেজ স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4 এভাবে হচ্ছে না। ইট ক্যান ওভারল্যাপ। তার হয়তো ফার্স্ট স্টেজ থেকে সরাসরি ফোর্থ স্টেজে থাকতে পারে, বা কেউ মাঝখানে দুটো স্টেজ পার হয়ে তারপরে স্টেজে লিভ করতে পারে, অথবা সারা জীবন কেউ ফার্স্ট স্টেজে থাকতে পারে। আমি একটুকে বললাম আমাদের মধ্যে কোহলবার্গের কথা হচ্ছে আমরা অনেক মানুষ সারা জীবন আমরা এই ফার্স্ট স্টেজে থেকে যাই। তবে আমার একটা দুবাই থেকে একটা কল আসে, 1 মিনিট আমি একটু রিসিভ করে তোমার আমি আবার 1 মিনিট। হ্যাঁ, শিওর স্যার। সরি বাবা, সরি। তাহলে কি আসলো, আমরা তোমরা কি লাইনে আসো সবাই? ইয়েস স্যার। ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আবার থার্ড স্টেজটা আবার পড়ি। ইন দ্য থার্ড স্টেজ, গুড moral behavior involves living up to the expectations of those family members and friends for whom the person has respect. আর ফোর্থ স্টেজটা কি?
is marked by respect and loyalty to community, society and nation. তাহলে এই কমিউনিটির প্রতি, দেশের আইন এর প্রতি, হ্যাঁ, তাদের প্রতি অ্যাভয়েড, তাদের মেনে চলা, হ্যাঁ, যে আমি এটা না মানলে আমার সোসাইটি বা আমার নেশনের মানে ও আইন ভঙ্গ করা হবে, নিয়ম ভঙ্গ করা হবে, এই দৃষ্টিতে এই লেভেলটাকে বলা হচ্ছে যে সেকেন্ড লেভেল অফ মোরাল ডেভেলপমেন্ট। ফোর্থ আর ফিফথটা বলতেছিলাম যে এই দুটা হচ্ছে মানুষের ফোর্থ না, ফিফথ আর সিক্সথ, এই দুটো হচ্ছে হায়ার লেভেল, হ্যাঁ, মোরাল ডেভেলপমেন্ট। তুমি একটু ফিফথ আর সিক্সথে যাও। ফিফথটা হচ্ছে, আগে ফিফথটা রাখো তারপরে সিক্সথে যাবো। ফিফথটা হচ্ছে কি পোস্ট কনভেনশনাল লেভেল। পোস্ট কনভেনশনাল লেভেলটা হচ্ছে the fifth stage, people become tolerant and liberal with the understanding that in a society there are different types of rules and regulations which may be mutually conflicting at times. পঞ্চম লেভেলে মানুষ বুঝতে পারে যে সমাজের শুধু একটা নিয়ম থাকে না, হ্যাঁ, আমি যেটাকে পছন্দ করি সে তার বাইরেও অন্যরাও অন্য নিয়ম পছন্দ করতে পারে, অন্য প্রথা থাকতে পারে, হ্যাঁ, ফলে অনেক সময় রুলগুলো পরস্পর কনফ্লিক্টিং। তখন সে তার নৈতিকভাবে নৈতিকতার এই ডেভেলপমেন্টটা হয়, সে বুঝতে পারে যে সমাজে ভিন্ন ভিন্ন নিয়মকানুন আছে, ডিফারেন্ট টাইপস অফ রুলস এন্ড রেগুলেশন আছে হুইচ মে বি মিউচুয়ালি কনফ্লিক্টিং এট টাইমস, বাট ইন স্পাইট অফ দ্যাট পিপুল ওবে দিস কন্ট্রাডিক্টরি কমিউনিটি রুলস, ট্র্যাডিশন অ্যান্ড রেগুলেশন। সে শুধু নিজের স্বার্থর জন্য না বা শুধু সমাজের নীতির জন্য না, সে ভাবে যে যেহেতু এটা অন্যান্য মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের কথা, সে নিজের স্বার্থের বাইরে তখন চিন্তা করে সে অনেক সময় তার বিপরীত ধর্মী নীতি নৈতিকতাকে সে তখন অ্যাকসেপ্ট করা শুরু করে ফিফথ স্টেজে। এবং ঠিক তার পরের স্টেজে, দুটো স্টেজে একই একটু ডেভেলপ। ফিফথ হচ্ছে সিক্সথ স্টেজে সে এই পরিচালিত নিয়মগুলোকে, যেটা হেন্স লাস্ট স্টেজে করেছে, সে পরিচালিত নীতিগুলোকে সে চ্যালেঞ্জ করে। সে তার নিজস্ব রাইটস, ডিউটিস, সোশ্যাল ওয়েলফেয়ার, তার অ্যানালিটিক অ্যাবিলিটি, লজিক্যাল বিহেভিয়ার, এগুলো দিয়ে সে ওই মরাল রুলকে সে জাজ করে, সে ইভালুয়েশন করার পরে সে ইভেন সে নতুন নৈতিক সূত্র সে আরোপ করার চেষ্টা করে। দেখো এ পার্সনে কি করে এই স্টেজে, ইন দ্য লাস্ট স্টেজে মোরাল ডেভেলপমেন্ট, এ পার্সন কনসলিডেটস অল হিজ ক্রিটিক্যাল ভিউস অন মরালিটি। এই যে পিছনের যত নৈতিক অবস্থানকে সে নিজেই ক্রিটিক্যাল ভিউস দৃষ্টিতে দেখে, দো হিজ ওন জাজমেন্ট অ্যান্ড ইভালুয়েশন, থ্রু হিজ ওন জাজমেন্ট অ্যান্ড ইভালুয়েশন। সে নিজেই তখন সমাজের যে প্রচলিত আইন, মানুষের দৃষ্টিভঙ্গি, সমাজের ভালো মন্দের যে ধরন, সেগুলোকে সে চ্যালেঞ্জ করে, সেগুলো সে ক্রিটিক্যাল দৃষ্টিতে দেখে। হি অ্যাকসেপ্ট সাম প্রিন্সিপল, কিছু কিছু যে ভালো মনে করে সেটা সে গ্রহণ করে অ্যাজ দ্য ইউনিভার্সাল প্রিন্সিপলস, বিকজ দিস আর কনসিস্টেন্ট, লজিক্যাল অ্যান্ড কম্প্রিহেন্সিভ। সে এর মধ্যে যে লজিক্যাল, কম্প্রিহেন্সিভ, কনসিস্টেন্ট রুলগুলো সে গ্রহণ করে। দিস প্রিন্সিপল আর অ্যাবস্ট্রাক্ট ইন নেচার অ্যান্ড আইডিয়াল অ্যান্ড ডিল উইথ রাইটস অ্যান্ড ডিউটি, social welfare, justice and ideal moral behavior. They are universal in the sense that they can be applied anywhere and at any time. দেখো তাহলে এই যে প্রচলিত সূত্রগুলোর মধ্যে সে এর অ্যাবস্ট্রাক্ট করে এবং সেগুলোকে সে লজিক্যাল অ্যানালিসিস করে সে কিছু ইউনিভার্সাল প্রিন্সিপাল হিসেবে নেয় এবং সে এগুলোকে আপহোল্ড করে যে না, এগুলো সবাইকে মানা উচিত। এবং কেননা আমাদের এই সমাজে নানা ধরনের নীতি নৈতিকতা আছে এবং এই সবগুলোর কখনো তোমার বিরোধিতা, তোমার স্বার্থের বাইরেও যাইতে পারে, কিন্তু সেগুলো আপহোল্ড করতে হবে সমাজের সামঞ্জস্যের জন্য, সমাজের গুড তৈরি করার জন্য, ওয়েলফেয়ারের জন্য এবং জাস্টিস এস্টাবলিশ করার জন্য। এটা হচ্ছে মানুষের মোরাল ডেভেলপমেন্ট, মানে লাস্ট স্টেজ অফ মোরাল ডেভেলপমেন্ট। তাহলে বলা হচ্ছে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজটা প্রাথমিক পর্যায়, সেকেন্ড থার্ড স্টেজ, ফোর্থ পর্যায়ে মানুষের মোরাল ডেভেলপমেন্টের মাঝামাঝি স্তর, এবং ফিফথ আর সিক্সথ স্টেজে মানুষের ক্রিটিক্যাল স্তর এবং ইভালুয়েটিভ স্তর, যেখানে মানুষ প্রচলিত নিয়ম কানুনগুলোর মধ্যে সে তার ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন করে তার থেকে সে ইউনিভার্সাল রুলগুলোকে বের করে এনে সমাজের সামনে উপস্থাপন করে। এটি হচ্ছে মোরাল ডেভেলপমেন্টের অ্যাকর্ডিং টু কোহলবার্গ 6টা স্টেজ, 3টা লেভেলে। প্রবলেমটা হচ্ছে কি জানো? প্রবলেমটা হচ্ছে কোহলবার্গ যে 20 বছর ধরে এই গবেষণা করে মানুষের নৈতিক ডেভেলপমেন্টের 6টা স্টেজ বের করলো,
সমস্যা হলো কি, এই গবেষণাটা করেছে শুধুমাত্র পুরুষদের উপরে। কোহলবার্গ অবজার্ভস দ্যাট পিপল জেনারেলি প্রোগ্রেস থ্রু দ্য স্টেজেস ইন দ্য সিকোয়েন্স। কোহলবার্গ দেখলো যে এই যে পুরুষ যে মানুষদের উপরে সে গবেষণা করেছে 20 বছর ধরে ধরে, তাদের সবারই স্টেজগুলা কখনো মানে সিরিয়ালি অনেক সময় আসেনি। হ্যাঁ, অবজার্ভস দ্যাট পিপল জেনারেলি প্রোগ্রেস থ্রু দ্য স্টেজেস ইন সিকোয়েন্স মেনশন আর্লিয়ার ফ্রম স্টেজ 1 to 6। কিন্তু সে মাঝে মাঝে দেখেছে কি নর্মালি আসতে পারে, কিন্তু মাঝে মাঝে দেখা যায় হি পয়েন্টস আউট দ্যাট the later stages are superior to the earlier stage because they are based on maturity, reflective thinking and situational experience, wider perspective and impartial reasoning। এবং স্বাভাবিকভাবে পরের স্তরগুলো আগের স্তরগুলোতে ভালো, মানুষের ডেভেলপমেন্টগুলো তো স্টেজ বাই স্টেজ হলো, শেষের ডেভেলপমেন্টগুলো শেষের স্টেজগুলো আগের স্টেজগুলোর চেয়ে ভালো। আগের স্টেজগুলো অনেক সময় আত্মকেন্দ্রিকতা, সেলফ ইন্টারেস্ট এবং শুধু সীমিত অর্থে কমিউনিটি বা সোশ্যাল রুল অনুসারে চলা, যেখানে মানুষের নিজস্ব বিচার বুদ্ধি বিবেক এগুলো কাজ করে না। কিন্তু পরবর্তী স্টেজগুলোতে মানুষের রিফ্লেক্টিভ অ্যাবিলিটি কাজ করে, মানুষ সবগুলোর তার দায়িত্ব কর্তব্য ন্যায় নীতি এগুলোকে ভিত্তিতে সে সার্বজনীন নৈতিক সূত্রগুলো আবিষ্কার করে। বলছে however some people stand there, এইটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কোহলবার্গ দেখছে তার গবেষণায় some people stunt their own growth because of their inadequacy to reach the last stage and remain stuck to a particular stage throughout their lives। আমাদের সমাজে প্রচুর মানুষ আছে যারা নৈতিকতার ডেভেলপমেন্টে হয়তো সেকেন্ড স্টেজে আটকাই গেছে, বা তো থার্ড স্টেজে যে তার মোরাল ডেভেলপমেন্ট হচ্ছে না। হ্যাঁ, 70 বছর বয়স, কিন্তু নিজের স্বার্থের বাইরে সে কিছুই চিন্তা করতে পারে না। হ্যাঁ, বলছে মোরাল জাজমেন্ট টু দেম ডিপেন্ডস অন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পার্টিকুলার স্টেজ। হ্যাঁ, এবং ফলে সে যে স্টেজে থেকে যায় তার মোরাল ডেভেলপমেন্টটা ওই স্টেজে স্টিক করে যায়। এখন দেখো প্রশ্ন হচ্ছে এখানে পরবর্তীতে পরেই সমালোচনা আছে, কিন্তু আমরা জানি যে ফিলসফির প্রত্যেকটা সূত্রের সমালোচনা আছে। কোহলবার্গের এই মোরাল ডেভেলপমেন্ট থিওরির নৈতিকতার ক্ষেত্রে মানুষের ডেভেলপমেন্টটা কিভাবে হয়, এটা গবেষণা ধর্মী। ফলে এটা হ্যাঁ বাবা আমি একটু শেষ করি। তাহলে দেখো এই যে ক্রিটিসিজমের বলছে, ক্রিটিসিজমের ক্ষেত্রে মানে কোহলবার্গের ক্রিটিসিজম পরবর্তীতে কিন্তু ক্যারল গিলিগান দেখো এর নিচেই আছে, সে সরাসরি ক্রিটিসিজম করেছে। সে বলেছে যে ইনি নিজেও সাইকোলজিস্ট এবং দার্শনিক, কিন্তু ইনি নারী দার্শনিক বা নারী সাইকোলজিস্ট, এই ক্যারল গিলিগান। উনি বলছেন যে কোহলবার্গ একটা বড় ভুল করে ফেলছে, সেটা কি শুধুমাত্র পুরুষের উপরে গবেষণা করে। কারণ অ্যাকর্ডিং টু গিলিগান যে পুরুষের মোরাল ডেভেলপমেন্ট সাথে নারীর মায়ের এবং জাত হিসেবে মানে নারীর মোরাল ডেভেলপমেন্টের একটু পার্থক্য আছে। যে পার্থক্যটা এখানে নিচে এসে বলেছে যে পার্থক্যটা, প্রধান পার্থক্য হচ্ছে কি, পার্থক্য হচ্ছে যে নারী তার চিন্তার ক্ষেত্রে হ্যাঁ স্টেজগুলো হয়তো ওই লেভেলগুলো ঠিক থাকে, কিন্তু মোরাল স্টেজগুলোর এইভাবে হয় না। এবং নারীরা অনেক সময় নিজেকে বিসর্জন দিয়েও সমাজ বা অন্যদের ক্ষেত্রে লাভিং অ্যান্ড কেয়ারিং দৃষ্টিভঙ্গিতে, হ্যাঁ লাভ অ্যান্ড কেয়ার এই দৃষ্টিভঙ্গিতে সে তার সে কাজের মূল্যায়ন করতে চায়। হ্যাঁ, লাভ অ্যান্ড কেয়ার তার কাছে অন্য রেশনালিটির চেয়ে লাভ অ্যান্ড কেয়ার তার কাছে বেশি মুখ্য, এই কথা বলতে যাচ্ছে এই ক্যারল গিলিগান। আমরা এটা দেখবো, কিন্তু ক্রিটিসিজমটা কি দেখো, কোহলবার্গের ক্রিটিসিজমটা দেখো। মোরাল ডেভেলপমেন্ট সে প্রধান ক্রিটিসিজম কি, যে ক্রিটিসিজমটা হচ্ছে যে আসলে মোরাল ডেভেলপমেন্টটা এরকম সিরিয়ালি হয় না। এটা যদিও সে স্বীকার করেছে যে মোরাল ডেভেলপমেন্টটা স্টেজ বাই স্টেজ হয় না, কারণ মোরাল ডেভেলপমেন্ট কোনো কোনো স্টেজে হল্ট করে, হ্যাঁ, এবং কোনো কোনো স্টেজকে ওভারল্যাপও করতে পারে। হ্যাঁ, একটা স্টেজকে সে ডিঙায়, সে হয়তো কেউ খুব আর্লি বয়সে সে আইন মানতে বাধ্য, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যেতে পারে। মানে থার্ড আর ফোর্থ স্টেজ অনেকেরই ফার্স্ট স্টেজে চলে আসতে পারে বা সেকেন্ড স্টেজে চলে আসতে পারে। সেই কথা বলেছে দেখো 1 নম্বর সমালোচনাটা, এ নাম্বার অফ ক্রিটিসিজম আর লেভেলড এগেইনস্ট কোহলবার্গস থিওরি। 1 নম্বর, moral development does not always follow a particular sequence as shown by Kohlberg। এটা একটু কোহলবার্গ নিজেও বলেছে উপরে। Hence the sequential order is not compelling। বলছে যে কোহলবার্গ যে গবেষণায় 6টা স্টেজ 1 by 2 3 4 5 6 করলো, সুতরাং এটা কম্পেলিং না। এটা কেউ অনেকেই মানুষের ক্ষেত্রে এটা ধারাবাহিকভাবে আসে না। 2 নম্বর,
even if some sequence of progress can be observed, যদিও কিছু সিকোয়েন্স থাকে in moral development, the stages themselves could overlap. ওই যে আমি একটু আগে বললাম যে যদি সিরিয়ালও থাকে কিন্তু সিরিয়ালগুলো ওলটপালট হয়ে আসে and be skipped, এবং কারোর জীবনে সারা জীবনেই হয়তো সে আইনের প্রতি বাধ্য থাকে না, সে সন্তানের শিরা, সে আইনকে সবসময় অস্বীকার করতে চায়। Some later stages may come earlier. Thus, stage 4, law and order orientation, may come much earlier when a person understands the importance of the law and order. This knowledge is imbibed from family and friends. এগুলো অনেক সময় পরিবারের কারণে, অনেক সময় কিন্তু দেখবো অনেক পরিবারের সন্তানরা কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়, আবার অনেকেই আইনের প্রতি অশ্রদ্ধাশীল হয়, এবং অনেক জাতিগতভাবে অনেক বৈশিষ্ট্য থাকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়। আমাদের অনেকে বলে যে আমরা অনেক সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল কম। হ্যাঁ, আমি নিজের ব্যক্তিগত যে অভিজ্ঞতা আমি দেখছি, হ্যাঁ, যে আমরা সবসময় একটু ডিফারেন্ট, একটু চ্যালেঞ্জ পছন্দ করি, আইনকে ভাঙতে পছন্দ করি। আমার নিজের জীবনের অভিজ্ঞতা, আমি নিউ ইয়র্কের একবার তোমরা যারা গেছো হ্যাপি নিউ ইয়ার্স যে হয় টাইম ইস করে, তোমরা নিউ ইয়র্কে একটা বল ফেলে, টাইম ইস করে একটা জায়গা আছে, সেখান থেকে ওই ঠিক 12টার সময় একটা বল পড়ে, ওখান থেকে যে নতুন এরা জানো ইউরোপে আমেরিকাতে এরা কিন্তু ওদের বড় অনুষ্ঠান হচ্ছে হ্যাপি নিউ ইয়ার্সটা। তা আমরা একবার যাচ্ছি ওই আমার এক বন্ধুর সাথে ওই টাইম ইস করে যাচ্ছি, প্রচন্ড ভিড় রাস্তায়। তো আমার ফ্রেন্ড করলো কি, ওই ভিড় এড়ানোর জন্য, তোমরা জানো নিউ ইয়র্কের প্রত্যেকটা রাস্তায় প্রায় তোমার এই ক্যামেরা ফিট করা, সব রাস্তায় মানে অলিগলিতে ক্যামেরা ফিট করা। এর মাঝখানে সে করলো কি, হঠাৎ করে সে এই রাস্তার মাঝখানে ইউটার্ন নিয়ে নিল। সে এই ধৈর্য ধরতেছে না, ধৈর্য কুলাচ্ছে না। সে কিন্তু ওখানকার সিটিজেন, এবং সে ধরা পড়লে খুব তার বড় ওদের মাইনাস পয়েন্ট হয়, এবং তার ওই ড্রাইভিং লাইসেন্সে ক্যান্সেল হয়ে যেতে পারে। কিন্তু সেই ঝুঁকি সে নিল। দেখো ওখানে সিটিজেন এত আইন মেনে, তারপরে সে কিন্তু ঠিক পাশাপাশি আমি ইউরোপে যখন থাকছি, অনেক গরিব দেশ, হ্যাঁ, বুলগেরিয়া, হাঙ্গেরি, কিন্তু এইসব দেশে কোনো মানুষ নাই। হ্যাঁ, তুমি 1 ঘন্টা 2 ঘন্টা পরে হয়তো 2-4টা মানুষ দেখতে পাবা, কিন্তু রাস্তায় ঠিক লাল বাতি জ্বললে, দেখো 2টা গাড়ি দাঁড়ায় আছে, লাল বাতি জ্বললে দাঁড়ায়, কোনো গাড়ি নাই, এই হাফ মাইলের মধ্যে কোনো গাড়ি নাই, বাট ও লাল বাতি জ্বলে দাঁড়ায় আছে। আইনের প্রতি দেখো, আইনের প্রতি অনেক সময় শ্রদ্ধাশীল আমি বলবো কিভাবে, অনেকেই শ্রদ্ধাশীল থাকে, অনেকেই শ্রদ্ধাশীল থাকে না। এখন এটাকে বলা হচ্ছে যে এটাকে মোরাল ডেভেলপমেন্টের যে একটা স্টেজ বাই স্টেজ আসবে, আসলে এমন না, এটা নানা কিছুর উপর ডিপেন্ড করে, কালচার বা রাষ্ট্র বা পরিবারের বেড়ে ওঠার কাঠামো, সেগুলোর উপরে ভিত্তি করে এগুলো ডিফারেন্ট হইতে পারে। তো এটা বলছে যে গোলবার্গের একটা সমালোচনার মধ্যে এটা পড়ে। এবং থার্ড সমালোচনা হচ্ছে গোলবার্গ হ্যাজ অনলি ডিসকাস দ্য মেল প্যাটার্ন অফ morality development and neglected the gender perspective, and therefore the result is one-sided. এটা তো খুব কমন সমালোচনা, কারণ সবাই বলবো যা কি বল যে নারী পুরুষের মধ্যে অন্তত চিন্তার ক্ষেত্রে কিছু পার্থক্য থাকে কিনা। এটা কিন্তু আবার গিলিগানকে অনেকে সমালোচনা করেছে। তোমরা জানো ফিলোসফির প্রত্যেকটা সূত্রের সমালোচনা আছে। গিলিগান বলছে যে মেয়েরা শুধু কেয়ার অ্যান্ড লাভিং করতে পারে, তাই কি? এটা কি কেউ মানবে? কারণ অনেক ছেলেরা মেয়েদের চেয়ে বেশি কেয়ারিং অ্যান্ড লাভিং অ্যান্ড কেয়ারিং। এখন এই কোহলবার্গের ক্ষেত্রে বলা আছে যে কোহলবার্গ নারীদের উপরে গবেষণা না করে একটা ওয়ান সাইডেড রেজাল্ট হয়েছে। এটা ইট ইজ এ ওয়ান সাইডেড রেজাল্ট, অ্যান্ড জেন্ডার পার্সপেক্টিভটা তার এই গবেষণায় আসেনি। তোমরা স্যাম্পল সাইজে সাধারণত ডিফারেন্ট সেকশনের পিপল নিতে হয়, নারীদের না নিয়ে এখানে একটা বড় ভুল করেছে। এটা একটা বড় সমালোচনা। তা ঠিক আছে, এরপরে তাহলে আমরা একটু কোহলবার্গ নিয়ে আলোচনা করি। কোহলবার্গের এইবার ওই তত্ত্বের দিক থেকে আলোচনা করি। দেখো আমরা সেই হেন্সের ডিলেমায়, কিন্তু হেন্স কোন জায়গায় পড়ে আসলে মোরাল ডেভেলপমেন্টের কোন স্টেজে আসে। তাহলে আমরা হয়তো দেখবো হেন্স কি এখানে 6th স্টেজে বা 5th স্টেজে যাচ্ছে, তাই না রকিবুল? যদি তোমার লাস্ট চয়েসটা হেন্স করে, তাহলে হেন্স আসলে তার মোরাল ডেভেলপমেন্টটা বলবো আমরা 5th বা 6th স্টেজে, যে সে প্রতিবাদ করে, সে যেটা সার্বজনীন নিয়ম হওয়া উচিত সেটাকে আনিশার বিরুদ্ধে সে মামলা করে সে আনিশার শাস্তির ব্যবস্থা করলো। তাহলে দেখো, কারোর কোনো প্রশ্ন আছে? এখন কোশ্চেন করতে চাচ্ছিল কি মোরাল ডেভেলপমেন্ট কোহলবার্গের, এটা কোশ্চেনটা করো। এনি কোশ্চেন?
So, আমি আমি বলতে নিছিলাম যে যে বায়াস যে শুধু হচ্ছে মেলস দিয়ে নিয়ে কাজ করছে, বাট ইউ আনসার্ড দ্য কোশ্চেন, থ্যাংক ইউ। হ্যাঁ বাবা, এইটাই কিন্তু গিলিগান পরে সমালোচনা করতেছে। এখন এখন ফাহাদ, তুমি কি মনে করো যে নারী পুরুষের মধ্যে নৈতিকতার মরালিটির ডিফারেন্স হওয়া উচিত? স্যার স্লাইটলি হলো ডিফারেন্ট হওয়ারই কথা, নট দ্য সেম। কে ফাহাদের বিপক্ষে বলো যে না, নারীও হিউম্যান বিইং, পুরুষ হিউম্যান বিইং, হ্যাঁ, কোয়ালিটিস যদি থেকে থাকে পুরুষের মধ্যেও আছে, নারীদের মধ্যে স্পেশাল কি কোনো কিছু নাই? কে মনে করো গিলিগানকে কে সমালোচনা করতে চাও? স্যার অবভিয়াসলি স্যার ডিফারেন্স তো আছেই স্যার, সেম তো না। আচ্ছা, এই কথাটাই বাবা এখানে ক্যারল গিলিগানের পরের প্রশ্নটা দেখো। তাহলে আমরা কি কোলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরিটা সবাই কি বুঝছে? জিয়াউল, এটা বুঝতে পারছো বাবা? জি স্যার। স্যার আই হ্যাভ এ কোশ্চেন স্যার, লাইক আমাদের স্যার কুইজ যদি হয় স্যার কেমন করে হবে? মানে বাবা ওইটা আমরা পরে যাব। কুইজ তো আমরা এই যে ফার্স্ট চ্যাপ্টার আর থার্ড চ্যাপ্টারের উপরে, যেমন রাকিবুলের আরিফের 3টা বইয়ের নাম, হ্যাঁ, বা কোহলবার্গের 2টা বইয়ের নাম কি? কোহলবার্গ শুধু পুরুষের উপরে গবেষণা করেছে, নারীর গবেষণা করেছে। এমসিকিউ নিব বাবা, ক্লাস টেস্টে এমসিকিউ নিব আমরা। এই চ্যাপ্টার যেটা পড়াবো সেই চ্যাপ্টার দুটোর মধ্যে বা একটা চ্যাপ্টারের মধ্যে বলবো। ফার্স্টটা কুইজটা আমরা অল্প করে নিব, প্রথম কুইজটা যেমন আমরা একটা চ্যাপ্টার এরকম করে কোশ্চেন আসতে পারে যে কোহলবার্গ কয়টা স্টেজ দিয়েছিল, বাট এরকম না, রাইট। কোলগাজের স্টেজ 4 এ কি আছে? হয়তো 84টা পয়েন্ট থাকলো, কোন বয়সটা স্টেজ 4 এ আছে, তুমি সেটা টিক দিবা। থ্যাংক ইউ স্যার। এটা সহজ বাবা, তোমরা এটা পড়লে যখন পড়বে। আমরা কোহলবার্গটা একটু থামি। কোহলবার্গকে কি বুঝছো তোমরা বাবা সবাই? Yes, sir. ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, আমি একটু কোহলবার্গের পরে আমরা কোহলবার্গের আলোচনা করে যে একটা মরাল ডেভেলপমেন্ট থিওরি বললাম, তো আমরা এবার 4টা নৈতিক নিয়মটা একটু পড়ি। দেখো 12 নম্বর পাতায় 4টা। আমরা গিলিগানকে আর বিস্তারিত পড়লাম না, আমরা পরে আবার পড়ব। হ্যাঁ, গিলিগানটাকে আমি যে শুধু একটু বললাম যে গিলিগান মোরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে 3টা লেভেলের কথা স্বীকার করেছে, এবং সেই লেভেলগুলো বলেছে যে নারীদের ক্ষেত্রে একটু পুরুষদের চেয়ে একটু ডিফারেন্ট। সেই প্রধান বৈশিষ্ট্য কি? নারীরা তার সিদ্ধান্তের ক্ষেত্রে লাভিং অ্যান্ড, যেহেতু মায়ের হিসাবে, বায়ের বৈশিষ্ট্য হিসাবে তার অন্যতম বৈশিষ্ট্য হয় লাভ আর কেয়ার। ফলে তার প্রত্যেকটা কাজের পিছনে, নৈতিক সিদ্ধান্তের পিছনে লাভিং অ্যান্ড কেয়ারিং নেপথ্যে কাজ করে, এবং সে সবসময় নিজেকে, অন্যদের জন্য নিজেকে আত্মোৎসর্গ করার চেষ্টা করে। তো এটা গিলিগান নারীদের মোরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ঠিক কোহলবার্গের বিপরীত মত হিসাবে বা কমপ্লিমেন্টারি মত হিসাবে দিয়েছে বলে অনেকে মনে করে। এবং মোরাল ডেভেলপমেন্টের যত গবেষণা হয়েছে এই 2টা মতকে স্ট্যান্ডার্ড ধরা হয় এখনো, যে মানুষের নৈতিক চিন্তাগুলো কিভাবে উন্নত হয়। দুজনেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারা দুইজনেই এই গবেষণাটাকে স্ট্যান্ডার্ড ধরা হয় এখনো। দেখো এখন আমি 12 নম্বর পাতায় আরেকটা কনসেপ্ট আলোচনা করতে চাইছিলাম। কি ফাহাদ? 4টা নৈতিক নিয়ম পাইছো, 4 ক্রিটিক্যাল প্রিন্সিপলস। এর মাঝখানে যেগুলো আছে আমি আবার পড়বো, আমি গুরুত্ব অনুসারে পড়তেছি। 4 ক্রিটিক্যাল প্রিন্সিপলস অফ এথিক্স পাইছো? জি স্যার, মাস থেকে ইগো বেস্ট। দেখো সবাই একটু বলো 4টা নৈতিক নিয়ম। নৈতিক নিয়ম কয়টা? 4টা। এখানে 4টা নৈতিক নিয়ম, আরো অনেক আছে, আমরা পরবর্তী চ্যাপ্টার গুলোতে দেখবো, অনেক আছে, কিন্তু আমরা 4টা নৈতিক নিয়ম মূল এখানে আছে। শুধু নৈতিক নিয়মের একটা করে শব্দ সবাই মনে মনে বলো। একটা হচ্ছে ইগো বেস্ট। দেখো ইগো, আত্মকেন্দ্রিক, মানুষ মাত্রই স্বার্থপর। সাদিক, তুমি কি স্বার্থপর না স্বার্থপর না বলো? জি স্যার। স্বার্থপর না স্যার। শুনতে খারাপ লাগে তাই না? কিন্তু বলছে মানুষ মাত্রই স্বার্থপর। ইগো বেস্ট মানুষ, হ্যাঁ, ইগো মানুষের পিছনে, এবং স্বার্থপরতা ইথিক্যাল ইগোইজম, আর ওটা আছে সাইকোলজিক্যাল ইগোইজম। যদি বলো যে মানুষের দৈহিক মানসিক গঠনই এরকম, মানুষ স্বার্থপর। সাইকোলজিক্যাল ইগোইজম মানুষের ইট ইজ দেয়ার। এখন বলবো স্যার তাহলে এটা যদি আমাদের হ্যাবিটের মধ্যেই, আমাদের আল্লাহ তাআলা যদি আমাদের এরকম বানায় থাকে, তাহলে আমরা তো এটার ইথিক্যাল আলোচনা তো দরকার নাই। তাহলে তো এটা এই জন্য ইথিক্যাল আলোচনা, যারা ইগোইস্ট তারা বলছে না, মানুষ স্বভাবত স্বার্থপর তো আছেই, আসলে মানুষের স্বার্থপর হওয়া উচিত।
ইথিক্যাল ইগোইস্টরা বলে, যে মানুষের স্বার্থপর হওয়া উচিত। আনিশা যদি স্বার্থপর না হয়, তা আনিশার কিভাবে পরোক্ষপর হবে? আনিশা যদি নিজের সুখ, নিজের শান্তি সে না বুঝে, সে কিভাবে অন্যের সুখ উৎপাদন করবে? এখন ইথিক্যাল ইগোইস্টরা বলবে যে মানুষের শুধু স্বার্থপর, স্বভাবগত স্বার্থপর না, বরং মানুষের স্বার্থপর হওয়া উচিত। হ্যাঁ, ইগো বেসড প্রিন্সিপাল, হ্যাঁ, স্বার্থপরতার নীতি, এবং এটা নৈতিকতার একটা অন্যতম নৈতিক সূত্র, যে মানুষ স্বভাবত স্বার্থপর, সাইকোলজিক্যাল ইগোইস্ট। আর যারা ইথিক্যাল ইগোইস্ট তারা বলতে চায় যে মানুষের স্বার্থপর হওয়া উচিত। তারা যদি সে নিজের স্বার্থ, আত্মস্বার্থ না, সে একটা মানুষ, অসুখী মানুষ কখনো অন্যকে সুখ দিতে পারে। দেখো 2 নম্বরটা কি? 2 নম্বরটা হচ্ছে রুল বেসড প্রিন্সিপাল। আমি আলাপ করবো এগুলা। দেখ, রুল বেসড প্রিন্সিপাল, রুল বেসড প্রিন্সিপালটা কি বলে? যে মানুষ আসলে, মানুষের কিছু নিয়ম আছে যেগুলো মানুষের সবসময়, আচ্ছা রুল বেসের আগে তুমি এন্ড বেসটা পড়ো। এন্ড বেসটা দেখো, এন্ড বেসের অর্থ হচ্ছে কি রেজাল্ট, মানে যে কাজের ফলাফল ভালো সে কাজ ভালো। বলছে আসলে কাজের ফলাফলের ভিত্তিতে কাজের ভালোত্ব, মানুষের আত্মস্বার্থ না, মানুষের আসলে যে কাজটা করে সেই কাজটা রেজাল্ট যদি ভালো হয় সেই কাজটা ভালো। দেখো ওই দুটো লাইনের শেষ লাইন আছে, কনসিকুয়েন্সিয়ালিজম আর ইউটিলিটারিয়ানিজম। এর এই এন্ডের আরেকটা নাম হচ্ছে কনসিকুয়েন্স, মানে ফল, রেজাল্ট। এর আরেকটা নাম হচ্ছে, ইকোনমিক্সের শব্দ এটা, ইউটিলিটারিয়ানিজম। ইউটিলিটি, যারা অর্থনীতি এখানে বিবিএ ছাত্র থাকলে তোমরা জানো, ইউটিলিটি একটা কনসেপ্ট আছে অর্থনীতিতে, যেটাকে বলে মানে এটা হচ্ছে রেজাল্ট, যে কাজে মানুষ সুখ পায়, যে কাজে ভালো রেজাল্ট পায় সেটাকে ইউটিলিটেরিয়ান বলে। তারা মনিটারি লাভের চেয়ে যে কাজের ইউটিলিটি বেশি সেই কাজ করতে বলে। ইউটিলিটি আর সরাসরি ফল এক জিনিস না, ইউটিলিটি একটা আলাদা অর্থনীতির শব্দ, এবং এটা নৈতিকতায় নেওয়া হয়েছে। যেমন কিরকম ইউটিলিটি শব্দটা কিরকম? যেমন ধরো আরিফের মা আরিফকে 100 টাকা 500 টাকা দিল ইউনিভার্সিটি যাওয়ার জন্য। এখন তাড়াতাড়ি ক্লাস করার জন্য সে ট্যাক্সি ভাড়া হচ্ছে তার 150 টাকা, সে তাড়াতাড়ি 50 টাকা বেশি দিয়ে চলে গেল, ভাঙটি টাকা নেওয়ার সময় নেই তার। তাহলে আরিফের কাছে যে 50 টাকার মূল্য তেমন কিছু নাই, 0 পয়সা। কিন্তু যে ট্যাক্সি ড্রাইভার 50 টাকা বেশি পাইলো, তার কাছে এই 50 টাকার মূল্য কিন্তু 500 টাকার সমান হইতে পারে, কারণ 1 কেজি চালের দাম। এই যে সাবজেক্টিভ ভ্যালু কোনো বস্তুর উপরে, সেটা হচ্ছে ইউটিলিটি। অনেক সময় এই ইউটিলিটি, হ্যাঁ, এইটা কাজের ফলাফল বিবেচনার ক্ষেত্রে ইউটিলিটেরিয়ানরা এই কাজের এই সাবজেক্টিভ ভ্যালুকে মূল্য দেয়, যে কোন কাজের দ্বারা মানুষ বেশি মানে সুখ লাভ করে, আনন্দ লাভ করে, সেটা হচ্ছে মানুষ বেছে নেয়। মানুষের কোন কাজের ফলাফল ভালো সেই কাজে মানুষ গ্রহণ করে। তার মানে এন্ড বেসড প্রিন্সিপাল অনুসারে এই ইথিক্যাল প্রিন্সিপালটা এটা, যে কাজের রেজাল্ট ভালো, যে কাজের ফলাফল ভালো, যে কাজে ভালো ফল উৎপাদন করে, ইউটিলিটি বৃদ্ধি করে, সেই কাজ ভালো। কিন্তু ঠিক এর উপরে সূত্র বলবে কি, রুল বেসডে যাওয়া, এবার এরা বলবে না, পৃথিবীতে অনেক কাজ আছে যেগুলোর ফলাফল খুব ভালো কিন্তু সে কাজটা খুবই খারাপ। তার চেয়ে বরং আমরা কাজের মোটিভ দেখতে হবে, কাজের রুল দেখতে হবে, কাজটা কেমন, হোয়াট দ্য অ্যাকশন ইটসেলফ, এটার উপর গুরুত্ব দিতে হবে। কাজে যদি আমি নীতি অনুসারে কাজ করি, ফলাফল, আমি নীতি সঠিক হলে আমার কাজের ফলাফল কি হলো আমার দেখার বিষয় না। ইফ রুল ইজ দেয়ার, ইফ আই ডু অ্যাকর্ডিং টু দ্য রুল, যেমন সর্বদা সত্য কথা বলতে হবে, আমি সবসময় সত্য কথা বলবো, কি রেজাল্ট আসলে আমার দেখার বিষয় না। চুরি করা অন্যায়, আমি কখনো চুরি করব না, তা কি রেজাল্ট আসলো আমি দেখার বিষয় না। আমি সবসময় আমার যে দায়িত্ব, আমার যে কর্তব্য সেটা করব, আমার কাজের পিছনে মোটিভ আমার ঠিক আছে কিনা সেইটা ইম্পর্টেন্ট। রাকিবুল সিয়ার, হ্যাঁ, খুব ভালো করে একটা নোট করলো, নোট করে ফাহাদ বলছে, রাকিবুল তুমি তো খুব ভালো নোট করেছো, আমার একটা নোট দাও তো। রাকিবুল করলো কি, আগেই 3টা নোট করে রাখছে, নোট 1, নোট 2, নোট 3। রাকিবুল বললো, আচ্ছা ফাহাদ, এই যে আমার নোট নিয়ে যাও। নোট 3টা রাকিবুলের ফাহাদের দিয়ে দিল।
ফাহাদ পরীক্ষা দিল, যে মঞ্জুর আলী স্যার নোট 3-এ হাইয়েস্ট নাম্বার দিল। ফাহাদ এসে রাকিবুলের গলা জড়ায় ধরছে, দোস্ত এত ভালো তুমি, আমি হাইয়েস্ট নাম্বার পাইছি তোমার এই নোট দিয়ে। রাকিবুল মনে মনে কি বলবে? আমার নোট পড়ে বেশি মার্ক পাইছে। রাকিবুল মনে বলবে, হাই রে আমি তো 3 নম্বর নোটটা দিলাম। স্যার 1 আর 2 তো আমার কাছে ছিল। হ্যাঁ, বিপরীত হয়ে গেল, তাই না? এখন রাকিবুলের রেজাল্টটা খুব ভালো হয়ে গেল, মানে ওই ফাহাদের রেজাল্ট খুব ভালো হলো। আর এই কাজটা কি রাকিবুল ভালো করেছে? রাকিবুলের ইন্টেনশনটা কি ছিল, তার মোটিভটা কি ছিল? হেল্প না করার। হ্যাঁ, যাতে ও ফাহাদ যাতে কম নাম্বার পায়, ফাহাদ যাতে রাকিবুল ফার্স্ট হয়, ফাহাদ যাতে থার্ড হয়ে যায়, তাই না? তাহলে কেন বলছে যে মানে সবসময় রেজাল্ট যে তোমাকে কোনো কাজের ভালো উৎপাদন করবে এর কোনো গ্যারান্টি নাই। তুমি কাজটা রেজাল্ট ভালো হলেই যে কাজটা ভালো হবে, এটা বিখ্যাত একজন দার্শনিক কান্ট একটা সুন্দর উদাহরণ দিছে। কান্ট বলেছে কি, ধরো আনিশার বিয়ে, ধরো আনিশার অনেক গয়না তার 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 ফ্রেন্ড তার নিয়ে অনেক ডায়মন্ডের গয়না কিনতে গেল। সেই ডায়মন্ডের দোকানের মালিক ধরো সাদিক। এখন সাদিক ওই গয়না কেনার সময় $1000 ওর দোকানে রেখে আসছে ভুলে, বা ভুলক্রমে $1000 বেশি দিয়ে আসছে। সাদিক পরবর্তীতে দেখলো যে $1000, এই টাকাটা তো আমার একটু বেশি আসছে। তো ও নর্থ সাউথ ইউনিভার্সিটিতে গেল, যে সেই 1000 নম্বর 178 নম্বর রুমে যে আনিশারে বললো, আনিশা হ্যাঁ আনিশা তুমি তো $1000 রেখে আসছো, এই টাকাটা নাও। কোনোভাবে দারোয়ানের বুঝা টুজা সে গেল। আনিশা তো খুব খুশি, তার হলুদের টাকা হয়ে গেল, রেজাল্টও খুব ভালো, ফলাফল খুব ভালো। সাদিকের কাজটা কি ভালো হইল? Yes, sir. সাদিকের কাজটা কি ভালো? না স্যার। না স্যার। না কে আছে? নাবিদ বলো কেন না? স্যার আমি বলছি yes স্যার। ইয়েস বলছো, না বলছো কে? স্যার সাদিক তো স্যার রিটার্ন করছে টাকা। হ্যাঁ, এটাই তো, এটা তো ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা ওটা ঠিক আছে স্যার, ভালো আছে, ভালো কাজ। ভালো কাজ কে মনে করো যে এটা ভালো কাজ নাও হইতে পারে? কে মনে করো? আনিশা তুমি কি মনে করো এটা ভালো কাজ হই? এটা কি ভালো কাজ না ভালো কাজ না, তাই বলো আগে। স্যার ভালো কাজ। কেন? তোমার টাকাটা দিছে বলে? জি স্যার। আচ্ছা অঙ্কুর তুমি কি মনে করো এটা ভালো কাজ হলো? অঙ্কুর বুঝতে পারতেছে না, দেখি আমার মনে হয় ইয়ে বুঝতে পারবে। ইয়ে কি বলে, মা তুমি বলো, ত্রয়ী বলো, ত্রয়ী এটা কি ভালো কাজ হইলো আনিশার টাকাটা ফেরত দেওয়া? বলবো স্যার এটা তো অবশ্যই ভালো কাজ হয়েছে, তাই না ত্রয়ী? তাসনিয়া এটা কি ভালো কাজ? অবশ্যই ভালো কাজ হয়েছে, তাই না তাসনিয়া? জি স্যার। হ্যাঁ জাইমা এটা কি ভালো কাজ তো, তাই না মা? ইয়েস স্যার, অবভিয়াসলি ভালো কাজ। আচ্ছা কেন ভালো কাজ? যে এটা হ্যাঁ সততার পরিচয় দিয়েছে। সাদিকের তো টাকাটা তো সাদিকের না, আনিশার টাকা, সে আনিশার টাকাটা তার কাছে দিয়ে আসলো, এটা তো ভালো কাজ। ইমানুয়েল কান্ট বলতেছে না এটা খারাপ কাজ হইতে পারে, এটা ভালো কাজের গ্যারান্টি দেয় না। কেন? সাদিকের মনের মধ্যে কি ছিল সেটা ইম্পর্টেন্ট। সাদিক যদি মনে করে থাকে যে আমি যদি আনিশার এই টাকাটা ফেরত দিই, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে আছে, আর এরা সবাই মেধাবী, সবাই ধনী পরিবারের সন্তান, তাহলে এরা সবার বিয়ের সময় আনিশার মতো ডায়মন্ড কিনতে আসবে, আর ভাববে ও সাদিক এত ভালো দোকানদার, চল আমরা সব সাদিকের দোকান থেকে জিনিস কিনি। তাহলে সে যে 40 জন আছে, হ্যাঁ 40 জন আছে নাবি, এই 40 জনের থেকে ও $1000 আনিশার ফেরত দিল, তো লাভ করবে কত? $40,000। বাট স্যার এই টেনশনটা কি খারাপ আসলে? রাইট। তাহলে ইমানুয়েল কান্ট বলেছে যে মানুষের রেজাল্ট কাজের রেজাল্ট না, বরং তার মোটিভ বা ইন্টেনশনটা কি ছিল
সেটার উপর ডিপেন্ড করবে তার কাজের ভালোত্ব মন্দত্ব। স্যার এটা তো আসলে খারাপ কোন দিক দিয়ে? সেটা তো ন্যাচারাল স্যার। না না, এটা ভালো কাজ নাও হতে পারে, এটা খারাপ বলতেছে না তো, বলছে এটা it depends on Sadiq's intention and motive, whether he planned to he has a plan to do more business by showing that he is a very honest person. মানে ব্যক্তিগত স্বার্থের একটা ব্যাপার থাকতে পারে আর কি স্যার। ভেরি গুড। তাহলে কান কি বলেছে যে তোমার ইট ইজ এ ডিউটি, তোমার আমরা পড়বো পরের 3rd চ্যাপ্টারে এটা, যে এই রুল থিওরিস্টটা আধুনিক কালে এসে ডিউটি থিওরি নাম হয়েছে, আধুনিক কালে এসে এটা ডিঅন্টিসিজম বলা হচ্ছে, ডিউটি থিওরি। যে তুমি ডিকটাম দেখো, যে ফর ইনস্ট্যান্স দ্য ডিকটাম অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, মানে মানুষের একজন মানুষ হিসেবে তোমার সর্বদা সত্য কথা বলতে হবে। এটা তোমার একজন টিচার হিসেবে তোমার সর্বদা তোমার ছাত্রদের প্রতি সর্বোচ্চ চেষ্টা করতে হবে, একজন ছাত্র সর্বোচ্চ চেষ্টা করতে হবে তার শিক্ষককে তার লেকচারটা বোঝা, নিজে পড়া। প্রত্যেক মানুষের কিছু ডিউটি আছে। একজন সাদিক যদি একটা অনেস্ট শপকিপার, তার ডিউটি হচ্ছে এটাকে ফেরত দেওয়া, অতিরিক্ত পয়সা না নেওয়া। If Sadiq has done this work out of duty, then it is good action. But if there is something inside Sadiq's mind that maybe Jaima will come and will also buy from his shop, seeing the honesty of Sadiq, then it is not a good action. So, কাজের ভালোত্ব মন্দত্ব নির্ভর করে কাজের ফলাফলের উপরে না, এন্ড বা রেজাল্ট বা কনসিকুয়েন্স বা ইউটিলিটির উপরে না, বরং কাজের ভালোত্ব মন্দত্ব নির্ভর করে কিসের উপরে? ইন্টেনশন, মোটিভ, রুল, ডিউটি, গুড উইল। বাট স্যার আপনি তো একটা মানুষের ইন্টেনশন তো বলতে পারবেন না যে ও কি আসলে তার ইন্টেনশন ভালো ছিল নাকি খারাপ ছিল। তাহলে স্যার আমরা কেমনে বুঝবো যে লাইক হি ইজ এ গুড ইন্টেনশনার? স্যার মানে এটা কিভাবে বুঝবো তার ফলাফলটা ব্যাড অর গুড? স্যার এখন কারণ বলেছে মানুষের এইটার উপরে গুরুত্ব দিতে হবে। এখন সাদিক তো অন্তত জানে যে whether his action is whether what was his, এখন সাদিকের কাছে যে সাদিক যদি মনে করে যে না আমি এটা ভালো কাজ করেছি, কিন্তু সাদিক তো নিজে জানে তার ইন্টেনশনটা কি। জি স্যার, বাট অন্যরা তো স্যার সেটা জানতে পারলো না, সো এটা দিয়ে লাভ কি স্যার আমাদের? সেটা একটা প্রশ্ন বাবা, কিন্তু মানে কান বলেছে যে মানুষের সবসময় ইন্টেনশন বা মোটিভ এটাকে ভালো থাকতে হবে, তাহলে সেই কাজটা ভালো হবে বা সেই কাজটাকে আমরা ভালো বলতে পারো। তুমি ঠিকই বলছো, সেটা স্যার ওর পার্সপেক্টিভে। হ্যাঁ, মানুষের ওই যে নোট দিল, এখন ও তো আমরা তো ওর ভিতরে তো ও যে ইচ্ছা করে ওকে খারাপ করতে চাই, অনেকে আছে কিন্তু দেখবা, হ্যাঁ, বন্ধুর মনে করতেছে বন্ধুর খুব ভালো করতেছে, কিন্তু তার ইন্টেনশনটা হচ্ছে খারাপ করা, কিন্তু তার হয়তো অনেক সময় কাজটা ভালো হয়ে গেল, তখন সে বন্ধু কিন্তু ভাবে যে আমি তো এটা করতে চাইনি কিন্তু হয়ে গেল। তা এখন বলা হচ্ছে যে আমরা কাজের ভালোত্ব মন্দত্বের ক্ষেত্রে এই বিষয়গুলো গুরুত্ব দিতে হবে বলছে। এখন আমরা কিভাবে মানুষের মনের ভিতরে ঢুকে বুঝবো কেমনে যে তার মনের মধ্যে, তোমার প্রশ্নটা এটা ভেরি গুড কোশ্চেন। তাহলে আমরা তাকে বুঝতে গেলে কাজের ফলাফল ছাড়া তার বোঝার কায়দা নেই। এই জন্য ফলাফলবাদীরা তুমি হয়তো ফলাফলবাদের দিকে চলে যাবা, যে কাজের ফলাফল ছাড়া তো আমরা কোনো ডিসিশন নিতে পারবো না যে কোন কাজে, হ্যাঁ, কোন কাজের ফলাফল ভালো সেই কাজই ভালো। হ্যাঁ, এবং সাধারণত পাবলিক পলিসিগুলোর বেশিরভাগ কিন্তু ফলাফলের উপর নির্ভর করে সূত্র করা হয়। পাবলিক পলিসির যত নৈতিক সিদ্ধান্ত পাবলিক পলিসিতে কনসিকুয়েন্সের উপরে নির্ভর করে করা হয়, যে কোন কাজের অপেক্ষাকৃত ফল ভালো সে কাজ ভালো। স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো বাবা। স্যার কান্টের থিওরি অনুযায়ী যদি মানুষের কর্মের ফলাফল তার নিয়তের উপর নির্ভর করে থাকে, তাহলে স্যার কেউ যদি পরিস্থিতির শিকার হয়ে খারাপ কাজ করে, তাহলে স্যার সেক্ষেত্রে তার কর্মের ফলটা কিভাবে মূল্যায়িত হবে? হ্যাঁ, না সেটা হইতে পারে, সেটা অবশ্যই কর্মে, যেমন ধরো জিয়াউল হক, আগামী জিয়াউল হক পিছনে রাকিব একটা পিস্তল ধরে রাখলো, জোরে রেখে জিয়াউল হককে বলছে, জিয়াউল হক তুমি শুধু সামনে যত মানুষ আসবে দান করতে থাকবা। জিয়াউল হক শুধু টাকা দান করতেছে, সবাই বলতেছে জিয়া এত ভালো, জিয়া তো নিজের ইচ্ছায় কাজটা করতেছে না, কাজটা করতেছে কি জন্যে? হ্যাঁ, অন্য কিছু দ্বারা ভয়ে বা তাড়িত হয়ে কাজটা করতেছে। তাহলে এই ধরনের কাজ কিন্তু আবার নৈতিকতার বিষয়বস্তু হবে না। হ্যাঁ, আমাদের নীতিবিদ্যায় বলা হচ্ছে যে
মানুষ স্বইচ্ছায় স্বতঃস্ফূর্ত স্বতঃপ্রণোদিত হয়ে যদি কোনো কাজ না করে, সেই কাজের ভালোত্ব মন্দত্ব বিচার করা যাবে না। আচ্ছা, আমরা মানদণ্ডগুলো পড়ি, আমরা এই প্রশ্নগুলো মাথায় রাখি। এই যে প্রশ্নগুলো, অনেকগুলো প্রশ্ন, যেমন একজন জিয়াব না এর আগে প্রশ্ন আরই প্রশ্ন করলো মনে হয় যে মানুষের ইন্টেনশন বা নিয়তের কথাটা আমরা কিভাবে জানবো? আমরা শুধু রেজাল্ট দেখতে পারি, তার ইন্টেনশন মোটিভ তো আমরা দেখতে পারি না। এখন মানুষের ইন্টেনশন মোটিভ বিচার করতে গেলে আমরা অপরের কাজের মূল্যায়ন কিভাবে করবো? তার 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 মানসিক অবস্থা বুঝে। আমরা কান্টের সূত্রটা ঠিক আছে, ভালো আছে। কান্ট যেহেতু পিওর দার্শনিক এবং কান্টের নৈতিকতা বলা হচ্ছে নৈতিকতার ক্ষেত্রে এটাই সবচেয়ে আদর্শ হওয়া দরকার, যে মানুষের নৈতিকতার ক্ষেত্রে কোনো কিছু স্বার্থ সংশ্লিষ্ট বিষয় যুক্ত হয়ে মানুষ নৈতিক কাজ করলে সেটা নৈতিক কাজ হবে না। এটা ঠিক আছে, কান্টের বক্তব্য ঠিক আছে, কিন্তু কিভাবে আমরা এটাকে একটা প্রিন্সিপাল হিসেবে অপর মানুষের মূল্যায়ন করবো, এই প্রশ্নটা করেছে, খুব সুন্দর প্রশ্ন। দেখো এবার 4 নম্বর প্রশ্নটা কি? কেয়ার অ্যান্ড কেয়ার বেসড প্রিন্সিপাল। আমরা এটা 4 নম্বর সূত্রটা দেখি, তারপরে আমরা আবার এটা মূল্যায়ন করব। কেয়ার বেসড প্রিন্সিপালটা কি ভাবা? কেয়ার বেসড প্রিন্সিপাল বলতেছে যে না, ধরো একটা উদাহরণ দিয়ে আগে, ধরো আরিফ ছোট কালে আরিফ হয়তো পুকুরে গোসল করতেছে, আরিফ পুকুরে গোসল করতে যে ছোট ওই পুকুরে, গ্রামের পুকুরে পা স্লিপ করে আরিফ পানিতে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে আরিফের একটু হাত, মানে আমার ছোট ভাইটার এটা হয়েছে, হাতটা সামান্য পানিতে ভাসতেছে। আরিফের আম্মু ওই যে পুকুরের অপর প্রান্তে দাঁড়ায় দেখলো যে আরিফের মতো কার একটা হাত পানিতে নড়তেছে। আরিফের আম্মু কি ওই পুকুরের পাড়ে দাঁড়ায় এটা চিন্তা করবে যে আমি কি এখন পানিতে ঝাঁপ দিব, আমার কাজটা কি ভালো হবে, এর রেজাল্ট কি হবে, এর কাজের ফলাফল ভালো হবে না খারাপ হবে, এটা কি ইউটিলিটি বেশি হবে না কম হবে, এটা কি আমি নৈতিক নিয়ম অনুসারে করব না আমার কাজের ইন্টেনশনটা কি, এটা চিন্তা করবে না কি করবে? রাকিবুল, আম্মা কি করবে? স্যার ঝাঁপিয়ে পড়বে, আগে বাঁচাবে স্যার, ঝাঁপিয়ে পড়বে। ভেরি গুড। কিন্তু আম্মা নিজেই জানে না যে আম্মা সাঁতার জানে না, বুঝছে? আমরা যদি নৈতিক সূত্র অনুসারে নৈতিকতার বিচার করতে যাই, লাভ ক্ষতি, ফলাফল, তারপরে কি বললাম, নিয়ম, ইন্টেনশন, মোটিভ, ডিউটি, এর চেয়ে মানুষের নৈতিক বিচারের সবচেয়ে বড় আদর্শ লাভ অ্যান্ড কেয়ার। এখন দেখো খুব সুন্দর একটা উদাহরণ দিছে, যেমন মায়ের উদাহরণ দিছে, এবং এটা মায়ের ভালোবাসা যেমন কোনো স্ট্যান্ডার্ড, এখানে লাভিং অ্যান্ড কেয়ারিং সবচেয়ে ভালো আদর্শ। আউট অফ লাভ অ্যান্ড কেয়ার আমরা যে কাজ করব সে কাজই এটাই সবচেয়ে ভালো। হ্যাঁ, তুমি কাজের ফলাফল ভালো হইতে পারে, কোনো নিয়ম তুমি মানলে না মানলে তোমার কাজের উদ্দেশ্য ছিল ভালোবাসা এবং কেয়ার। দেখো বলা হচ্ছে যে ইট ইজ রিভার্ড অ্যাজ দ্য গোল্ডেন রুল ইন এথিক্স। এই তোমরা এখানে খেয়াল করো, আরিফের ডাক দিয়ে রাখছে, ইট ইজ রিভার্ড অ্যাজ দ্য গোল্ডেন রুল ইন এথিক্স। এটা গোল্ডেন রুল বলা হচ্ছে। In this rule, the action of an agent is based on care and compassion. মানুষের কাজের ভালোত্ব মন্দ নির্ভর করে, এজেন্ট is based on care and compassion. Thus, if an accident victim is lying on the road, your involvement may bring less utility as it will involve time and money to give him the necessary medical care, and consequence may be dealing with a police case. দেখো রাস্তায় অনেক সময় তোমরা ওই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় হয়তো আমেরিকান এম্বাসির সামনে দেখা গেলো একটা অ্যাক্সিডেন্ট করলো। এখন রাকিবুল দেখলো আমি যদি এখন অ্যাক্সিডেন্টের ওখানে বাঁচাইতে যাই তাহলে আমার ক্লাস মিস হয়ে যাবে, আমার এখানে যে এই অ্যাক্সিডেন্টের বাঁচাতে গেলে ওর কোলে তুলে হাসপাতালে নিতে গেলে আমার টাকা খরচ হবে, আমার সময় নষ্ট হবে, আবার পুলিশের কেসও খাইতে পারে। ওই হাতের যদি কোলে করে এসে দেখে রাকিবের কোলে ওই লোক মারা গেছে, তখন ওর পুলিশ ধরে নিয়ে যাবে, চলো তোমার থানায় যে একটু সাক্ষী দাও। তাহলে কি হবে? এটা কি কনসিকুয়েন্স কি হবে? ইউটিলিটি কনসিকুয়েন্স বেসিস কি বলবে? না, উইল নট অ্যাডভাইজ অন টু টেক কেয়ার অফ দ্য ভিকটিম। বলো রাকিব তাড়াতাড়ি সরে পড়ো, দেখো না রাকিব রাস্তায় দুটো লোক মারামারি করতেছে, দেখলে আমরা তাড়াতাড়ি চলে যাই, অথচ রাকিব একটা চট দিলে কিন্তু ওরা দুজন চলে যায়। এই ইদানিং দেখো ছোট ছোট সন্ত্রাসীরা ছিনতাই করে,
তুমি আমি ওই ইউটিউবে কি মাঝে মাঝে দেখবা, ওই যে সিসি ক্যামেরায় দেখা যায় ছোট ছোট বাচ্চা, অথচ পাশে বড় বড় মানুষরা দৌড়েই পালায় চলে যাচ্ছে। ওই দুটো বাচ্চাদের এক থাপ্পড় দিলে কিন্তু দুইটারই। স্যার আপনি তো থাপ্পড় দেওয়ার সাহস পাবেন তখনই স্যার, যখন মানে আপনার কাছে কিছু থাকবে। ওরা তো স্যার বিভিন্ন ইনস্ট্রুমেন্ট নিয়ে থাকে স্যার, সো ইটস না বাবা, ভেরি এটা ডেঞ্জারাস স্যার। কিন্তু বাবা এটাই বলতেছে এখানে যে আসলে যদি আমরা এই রাকিবুল যদি কনসিকুয়েন্স চিন্তা করে, তাহলে কিন্তু সে বলবে না এর সাথে অনেক এটা ঝামেলা যুক্ত আছে, আমি এখানে এই পুলিশ কেস হয়ে যেতে পারে, আমার সময় নষ্ট হবে, ক্লাস মিস হবে, তা আমি চলে যাই। দেখো না আমরা সবাই কিন্তু একটি এই সিসি ক্যামেরায় দেখবে সবাই ওখানে দৌড়ে চলে যাচ্ছে, না না ও যা পারে করুক, ওর করুক, আমার তো হচ্ছে না। সো ইউটিলিটি অ্যান্ড কনসিকুয়েন্স বেসড এথিক্স উইল নট অ্যাডভাইস অন টু টেক কেয়ার অফ দ্য ভিকটিম। The only relevant ethics in this case is care and compassion. The care-based ethics overrules all other principles, and it is the essence of all religious teachings. Mother Teresa, হেলারি কি জানো, ভ্যালেরি নাকি আমাদের সাভারে আছে, সারা জীবন বিয়ে করেনি, মানুষের শুধু সেবা করে গেছে, সম্পদ তার সারা জীবন মন দিয়ে গেছে মানুষের সেবায়। মানে কিন্তু সে কোনো সূত্র তার কাছে ছিল না যে আমি এতটা লাভ করব, এতটা ক্ষতি হলো। Out of love and care, it should be noted that the notion of justice remains the basic ideal guiding principle in all cases. হ্যাঁ, সব কেসের ক্ষেত্রে জাস্টিসের কথাটা আছে, রুল এন্ড ইভেন আত্মস্বার্থের কথা যেটা বলা হলো, সেখানেও কিন্তু এক ধরনের জাস্টিসের কথা বলা হয়েছে, যে মানুষ নিজের স্বার্থটা যদি সে রক্ষা করতে পারে তখন সে তো পরার্থপর হতে পারে। জাইমা নিজে যদি সুখী না হয়, জাইমা কেমনে পরিবারের অন্যদের হ্যাপি করবে? Although the four principles of ethics are distinctly different, they are important implications for practitioners. আমাদের প্রাত্যহিক জীবনে এর কিন্তু নানা রকম ইমপ্লিকেশন আছে। এই সেলফ ইন্টারেস্ট, এন্ড থিওরি, রেজাল্ট থিওরি, বা ডিউটি থিওরি, বা লাভ অ্যান্ড কেয়ার থিওরি। This principle suggests that in the same situation, different decisions can be arrived at, and depending on the merit, a particular principle can be applied. আমরা নানা ক্ষেত্রে নৈতিক সিদ্ধান্তগুলো মানুষের জীবনে এরকম মানে একমুখী হয়ে আসে না, নানাভাবে এটা আসে, এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সূত্র কার্যকর হয়। Depending on the inclination of the user, any one of the principle can be translated into practice. It is the context that remains important. It is not necessary that one has to follow the same principle over and over again. এই সারাংশ করতেছে লেখক যে সবসময় যে রাকিব একটা সূত্র বা আরিফ একটা সূত্র শুধু রুল ফলো করবে, শুধু এন্ড ফলো করতে না, তার পরিস্থিতি কনটেক্সট অনুসারে সে বিভিন্ন রুল ফলো করতে পারে। There are four ways of looking at the world. এই নীতি নৈতিকতার বিষয়গুলোকে, মানুষের আচরণকে বিশ্লেষণ করার পক্ষে এই চারটা লেন্স অফ এথিক্স তোমার সামনে আছে। Each of the principle is unique in its own way. It cannot be said that one principle is better than the other. They are all equally appealing. However, to many the caring principle is, তোমার কাছে কি মনে হয় রাকিব, কোনটা তুমি বেস্ট মনে করো? লাভ এন্ড কেয়ার, 4 নম্বরটা। কে মনে করো যে কান্ট সবচেয়ে ভালো নৈতিক সূত্র দিছে? কে মনে করো? অনেকেই কানশিয়ান, কিন্তু যে তারা বলতে চায় যে মানুষ যদি নীতি নৈতিকতার প্রশ্ন আসে, তার মানুষের সবসময় তার ডিউটির উপরে কাজ করতে হবে, স্বার্থ চিন্তা থাকলে চলবে না কোন রকম। কান বলেছে তুমি এমন ভাবে কাজ করো হাতির ঝিলের মতো। হাতির ঝিলে ধরো দুধের একটা সাগর, মানুষের নৈতিক জীবনটা হবে এই দুধের সাগরের জন্য কোনো জায়গায় থেকে এক ফোঁটা খারাপ জিনিস না আসে। মানুষের চিন্তার সবসময় তার বিবেক, বিচার, বুদ্ধির উপর ভিত্তি করে সে কাজ করবে, সেখানে কোন রকম আবেগ, অনুভূতি কাজ করবে না, শুধু বুদ্ধির পরবর্তীতে ভালো কাজ করার জন্য ভালো কাজ করবে। তাহলে সেটা নৈতিক। তুমি যদি সামান্য আরিফ বললো স্যার ঠিক আছে একটু করি, তাহলে এটা হবে না। নৈতিকতার একটা বিশুদ্ধ জিনিস।
আমি একটু অন্যায় করি, স্যার সামান্য একটু করা যায়, মডারেট, কারণ বল নো, এটা নৈতিক কাজ হবে না। তোমার সামান্য যদি স্বার্থ অনুভূতি যুক্ত থাকে সেই কাজ ভালো না। দেখো আত্মস্বার্থবাদটা একটু বের করতে বাবা, আত্মস্বার্থবাদ একটু পড়ি। আত্মস্বার্থবাদ আমরা পরে আবার এনে আবার ডিসকাস করবো বাবা। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং সূত্র, এবং এইগুলোকে থার্ড চ্যাপ্টারে আরো ইলাবোরেট করা হয়েছে, আমরা একটু সেই সময় কোনটা খুলবো এখন বললেন? এক নাম্বারটা খুলো, যে ইগোটা একটু খুলো, ইগো প্রিন্সিপাল। দেখো আত্মস্বার্থবাদীরা বাবা, কত নাম্বার পেজ এটা বাবা? এই যে এর আগে 12 নম্বর পাতায় স্ক্রল আপ, হ্যাঁ উপরে স্ক্রল করে দেখো আত্মস্বার্থবাদী দুভাগে ভাগ হয়েছে। এখানে দেখো, এখানে ধরো কার জন্মদিন বলবো, জাইমার জন্মদিন ধরো এখানে। হ্যাঁ, আত্মস্বার্থবাদে এসো। হ্যাঁ, এই তো ইগো বেসড প্রিন্সিপাল। ও যে হিউম্যান অ্যাকশনস আর এসেনশিয়ালি ইগোসেন্ট্রিক অ্যান্ড সেলফিশ। মানুষ সহজে স্বার্থপর এবং ইগোসেন্ট্রিক। ইভেন হোয়েন এ ম্যান ইজ মেকিং এ ডোনেশন টু অ্যান অর্গানাইজেশন, his intention is to gain popularity which will feed his ego. হাজী মোহাম্মদ মহসিন বলবে অনেক দান করেছে, কিন্তু আসলে বলবে হাজী মোহাম্মদ মহসিন স্বার্থপর ছিল। কেন? সে তার ইগোর সে পরিপূর্ণ করেছে। তো বলবো স্যার এই সেন্সে তো সবাই আমরা আত্মস্বার্থবাদী, যে যার যে মনে করছে খুব পরার্থপর, আসলে সেও তো তাহলে স্বার্থপর। However, as Adam Smith observes, some consequences of human selfishness may bring social welfare by satisfying human needs. জমিদাররা নাম করার জন্য অনেক সময় কিন্তু অনেক পুকুর খনন কাজ করত, বিশুদ্ধ পানি দিত, একটা স্কুল বানাইতো। এর ফলে কি আসলে সমাজের কিছু উপকারও হইতো এটা দিয়ে। এখানে বলছে, স্মিথ বলছে, some consequences of human selfishness may bring social welfare. However, there is difference between selfishness and self-centeredness. Selfishness আর self-centeredness, তোমরা দেখো তো এই লেখকের সাথে একমত হবা কিনা। সেলফিশনেস আর সেলফ-সেন্টার্ড এর পার্থক্য করেছে। যেমন ধরো বললাম কার জন্মদিন, সাইমার কার জন্মদিন বললাম মা, জাইমার নাকি ওর জন্মদিন। ধরো কি নাম মা তোমার? জাইমার জন্মদিন। জাইমার কি কেক পছন্দ মা? কেক না ভ্যানিলা? কি তোমার চকলেট না ভ্যানিলা, কি পছন্দ? চকলেট। আমারও খুব পছন্দ মা। এখন জাইমা বাসায় 4 জন মানুষ আছে, জাইমা 2 পাউন্ডের একটা কেক চকলেট কিনলো। জাইমা চিন্তা করতেছে, আচ্ছা আমি তো 2 পাউন্ড, তো 4 জন মানুষ ভাগ করলে তো ½ পাউন্ড করে হবে, কি করব? জাইমা নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যান্টিনে গেল, যে একটা মোমবাতি কিনলো, কিনে কেকটা নিয়ে এই টেবিলের এক কোনায় যেয়ে বললো, জাইমা হ্যাপি বার্থডে টু জাইমা ঝর্ণা বলে ও নিজের কেক নিজে কেটে ফেললো, খেয়ে পুরো কেকটা খেয়ে ফেললো, খেয়ে হাতটা ধুয়ে বাসায় চলে আসলো। মনিরুজ্জামানের জন্মদিন ধরো, আমরা জাইমার কি বলবো সেটা পরে নাম দিচ্ছি। মনিরুজ্জামানের জন্মদিন আজকে। মনিরুজ্জামানের ধরো কি পছন্দ মনিরুজ্জামান তোমার? স্যার ভ্যানিলা। ভ্যানিলা, এই দেখছো, ভ্যানিলা কিনলো মনিরুজ্জামান 2 কেজি এরকম, ওরও 4 জন সদস্য। হ্যাঁ, মনিরুজ্জামান চিন্তা করলো আমি তো, আমার ভাগে কম হয়ে যাবে, তো কি করা যায়। ও ক্যান্টিনে গেল, যে হ্যাপি বার্থডে টু মনিরুজ্জামান বলে ও সুন্দর করে 4 ইপাশ দিয়ে 2 পাউন্ডের 1 পাউন্ড কেটে ফেললো। কেটে সুন্দর করে ডিজাইন করে আবার কাগজটা জড়ায়ে ওই 1 পাউন্ড কেক বাসায় নিয়ে গেল, ওইটার আবার 4 ভাগ করলো। আগে 1 পাউন্ড নিজে খেয়ে আসছে, আবার 4 ভাগের 1 ভাগ সে পাইল। জাইমা পুরোটাই খেয়ে ফেললো একাকি। মনিরুজ্জামান তার অংশটা বৃদ্ধি করলো। এরা বলতেছে যে এখানে
মনিরুজ্জামানের বলছে সেলফিশ, আর জাইমারের বলতে সেলফ সেন্টার্ড। পৃথিবীতে আমাদের অনেক মানুষ আছে দেখবা, সে নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না। আবার সে অনেকেই চায় যে সে নিজে একটু বেশি ভোগ করতে চায়, কিন্তু অন্যদেরও কিছু দিতে চায়। এখানে প্রশ্নটা দেখো, আমি একটু পড়ি এখানে কি উদাহরণটা তোমরা এখন কিভাবে নেবা দেখো। হয় লেটার ইজ এইমড এট, হ্যাঁ, এই যে সেলফিশনেস অন দ্য আদার হ্যান্ড is the achievement of gains at the cost of others. Thus, if a cake is bought for the members of a family consisting of 3 individuals and half of it is eaten by a person before distributing it to others, the person can be called selfish, Monirujjaman, as he has reduced the share of others. But if a person, Zaima, buys a cake and does not share it with his friends, he is self-centered. মানুষ স্বভাবত দুই রকমের হয় বলতেছে, একটা সেলফিশ, সেলফ সেন্টার্ড। এখন এই সেন্সে সেলফ সেন্টার্ড মানুষ তো বেশি খারাপ নাকি? জি স্যার, তাই তো মনে হচ্ছে স্যার। একদম স্যার খেয়ে ফেললো স্যার, কারো কথা চিন্তা নেই। জাইবা কিন্তু মোটে নিজে নিজে খায় না স্যার। আর 9 মিনিটস লেফট স্যার। কোনটা বাবা? স্যার 9 মিনিটস লেফট স্যার। ও আচ্ছা বাবা, আমরা একটু উপস্থিতি নিয়ে দেখো, এই যে তারপরে আমরা করি, উপস্থিতিতে নিয়ে নেই বাবা। আমরা কি টাইম শেষ নাকি বাবা? স্যার আর 9 মিনিট আছে, আর 8 মিনিট আছে স্যার। আচ্ছা বাবা, আমি টাইমটা করে আপনি দেখো, আমি দুটো প্রশ্ন দিব অতিরিক্ত, আমরা পড়বো আমরা নেক্সট ক্লাসে, এটা যেহেতু অনেকদিন টাইম পাচ্ছি। আচ্ছা আমি শুধু নাম বলি, কেউ একটু বলো। আবিদ আহসান তরফদার, কে নাই শুধু বলো। ওই স্যার, ইয়েস স্যার। আচ্ছা চ্যাট বক্সে দেখো, সিয়ামুস সালেহিন, আছে থাকার কথা। সিয়ামুস সালেহিন দেখো। লহে মাহফুজ, লহে মাহফুজ স্যার আছে উনি স্যার। হ্যাঁ, পার্থ দে, প্রেজেন্ট স্যার। সাদিকা, প্রেজেন্ট স্যার। নাজিফা, নাজিফা তাহিয়া স্যার নাই মেবি। আচ্ছা তুমি একটু তোমরা দেখো, নাজিফা কিন্তু নাই, যদি ওর চ্যাট বক্সে থাকে ওর বলে দিও। ত্রয়ী আসো, মোর্শেদ রায়হান জয়, প্রেজেন্ট স্যার। আচ্ছা অরুণাক্ষী আসো, আমি দেখছি। আনিশা আসো, নাভেদ আঞ্জুম নোবেল, প্রেজেন্ট স্যার। আচ্ছা মোহাম্মদ মুশফিক উদ্দিন, প্রেজেন্ট স্যার। আবরার তাজওয়ার আজিজ, প্রেজেন্ট স্যার। লাবিব আরিফিন, মমিনুল হক, প্রেজেন্ট স্যার। জিয়াউল হক, প্রেজেন্ট স্যার। তাসনিয়া আসো, আমি তাসনিয়া দেখছি। হ্যাঁ তাসনিয়া আসো। আশরাফুল হাসান, প্রেজেন্ট স্যার। অঙ্কুর আসো, সানজারি আসো, আল আউসাদ আসো, রাফিদ বিশ্বাস আসো। নেই স্যার রাফিদ মনে হয়। বিশ্বাস দেখছো চ্যাট বক্সে দেখো। নয় চ্যাট বক্সে লিখে নাই কিছু স্যার। কিছু আচ্ছা দীপ রয় আসো, মোহাম্মদ সামি আসো, মোহাম্মদ সামি প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। আচ্ছা প্রসেনজিৎ আসো, সুমাইয়া আসো, সাদিক আসো, মনিরুজ্জামান আসো, করিম আসো। Yes, sir. আচ্ছা ফাহাদ ইবনে শামস আসো, আসি স্যার, আসো। ফাইজুল ইসলাম আসো, মোহাম্মদ আরিফ আসো, জান্নাতুল ফেরদৌস প্রেজেন্ট স্যার। ওকে মা। রাকিবুল হাসান আসো, তাজফিয়া হোসেন ঐশী আসো, জি স্যার। জুবাইর আহমেদ। আচ্ছা জুবাইর আহমেদ আমাকে বলছে ওর বাড়িতে ওর দাদা মারা গেছে, ওর উপস্থিত দিলাম। আচ্ছা ঐশী শিকদার, ঐশী আসো, জাইমা আসো। তাহলে নাই শুধু কে? স্যার নাজিফা নামে কেউ মেবি নাই। আর নাজিফা দেখো তো, আরেকবার একটু দেখো তো। নাজিফা নাই মনে হয় স্যার, উনি লিখে না। নাজিফা তাহিয়া চ্যাট বক্সে কিছু নাই স্যার, খালি চ্যাট বক্সে কিছু নাই বাবা। তাহলে দিলাম। আমরা শুধু দুইটা প্রশ্ন লিখে নাও বাবা, যেহেতু আগামী সপ্তাহে ছুটি। আমরা কিন্তু এরপরে এটা করব। এই দুইটা প্রশ্ন শুধু লেখো। চ্যাপ্টার 3 36 নম্বর পাতা। স্যার রেকর্ডিংটা স্যার একটু গুগল ক্লাসরুমে দিয়ে দিন স্যার, সবাই বললো স্যার। আচ্ছা বাবা, আমার একটু মনে করাই দিও বাবা। হ্যাঁ কিভাবে দিতে হবে তাও একটু মনে করাই দিও, এবং আমাকে হেল্প করে দেওয়ার সময়, ঠিক আছে? তুমি আমাকে রাত্রে কল দিও। শিওর স্যার।
আচ্ছা, দেখো একটা প্রশ্ন লিখে নাও, ওই যে এই রুলস অনুসারে আমরা এগুলো আবার নেক্সট ক্লাসে এটা আবার ডিসকাস করবো। আমরা কিন্তু ওই পিডিএফ কপির ওই প্রশ্নগুলো একটু আলাপ করবো, ফার্স্ট চ্যাপ্টারে আরো অনেক কোশ্চেন আছে সেগুলো আলাপ করবো, এবং এই থার্ড চ্যাপ্টারের এই দুটো প্রশ্ন লিখে নাও। 36 নম্বর পাতায় ইউটিলিটেরিয়ানিজম লেখো, হোয়াট ইজ ইউটিলিটেরিয়ানিজম। ভুল বানান হোক পরে ঠিক করে নিও। 36 নম্বর পাতায় হোয়াট ইজ ইউটিলিটেরিয়ানিজম। আর 40 নম্বর পাতায় কান্টের যে নৈতিক সূত্রের কথা বললাম, ডিঅন্টিসিজম, হোয়াট ইজ ডিঅন্টিসিজম, 40, পেজ নাম্বার 40। লিখছো? স্যার সেকেন্ড কোশ্চেনটা একবার বলা যাবে? সেকেন্ড কোশ্চেনটা একটু আবার বলবেন? হ্যাঁ, কান্টস ডিঅন্টিসিজম, কান্টস ডিঅন্টিসিজম, হ্যাঁ ডিঅন্টিসিজম। আচ্ছা, শুধু নাই নাজিফা তাহিয়া নাই, তাই তো? আর সবাই ছিল না? আমার এটা অ্যাকসেপ্ট হয়নি, আবার আমার দিতে হচ্ছে। শুধু নাজিফা ছিল না, তাই তো? ইয়েস সিয়ার, আরিফ? ইয়েস স্যার। স্যার কান ডিঅন্টি কি বললেন স্যার, এটা বুঝি নাই স্যার। কান্টস ডিঅন্টিসিজম, হ্যাঁ লিখো, 40 নম্বর পাতায় পাবা, খুললে দেখবা পাবা, ওটা ওখানে আছে। হ্যাঁ, কান্টের নৈতিক সূত্রটার নাম হচ্ছে ডিঅন্টিসিজম, মানে ডিউটি থিওরি। স্যার ফার্স্ট কোশ্চেনের পেজ নাম্বার কত স্যার? ওটা 36 আর পরেরটা 40। ওই বইয়ের মধ্যে দেখলে এখনই পাবা, এখনই ওই দেখে প্রশ্নটা লিখে তোমরা দরকারে গ্রুপে দিয়ে দাও। গ্রুপ ইয়া না, ওই সেকেন্ড বুকে না স্যার? সেকেন্ড, হ্যাঁ বাবা, সেকেন্ড বুকটাতে যে এই নৈতিক সূত্রগুলো আমরা এখান থেকে করব। হ্যাঁ, এখানে ছোট ছোট করে আছে বাবা, খুব সুন্দর করে আছে। আমরা 36 আর 40, 36 আর 40, তাহলে আমরা নৈতিক সূত্রগুলা ফার্স্ট চ্যাপ্টার আর থার্ড চ্যাপ্টার আছে, এটা পড়ার পরে আমরা প্র্যাকটিক্যাল ইস্যুতে যাব। এগুলো সহজ, হ্যাঁ, যেমন অ্যাবরশন, ইউথেনেশিয়া, মার্সি কিলিং, আমরা এগুলো অন্য যে কোনো বোর্ড থেকে পড়বো, যেখানে সহজ করে আছে সেখানে। ঠিক আছে, সূত্রগুলো আমরা কনসেপ্ট সব পড়বো, কিন্তু যেখানে সহজ পাবো, বুঝতে সুবিধা হবে সেইটা পড়বো। তারপরে আমরা কঠিন আমরা অন্য বইগুলো কেউ পড়তে পারি, নতুবা এটুকু হলেও যথেষ্ট। আচ্ছা বাবা, আমি যে বুঝাইলাম তোমরা কি বুঝছো সবাই আজকের এই সূত্রগুলো? দুইটা ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা হ্যাঁ বাবা, তারপরে একটু পড়বা, হ্যাঁ পড়লে দেখবে ভালো লাগবে, এবং এই উদাহরণগুলো নিয়ে তোমরা একটু পড়তে থাকবা, এবং আমরা নেক্সট ক্লাসে এগুলো আরো আলাপ করবো। যেহেতু আমরা সূত্রগুলো পড়া হয়ে গেলেই আমরা সরাসরি প্র্যাকটিক্যাল প্রবলেমেও ইথিক্যাল ইস্যুস গুলোতে আলোচনা করব। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, সবাই ভালো থাকো। হ্যাঁ, আবার নেক্সট এই যদি সময় আছে, একটু পড়াও আমি বেশি দিছি, এই সবগুলো তোমরা একটু পড়তে থাকবা। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা এগুলো স্যার রেকর্ডিংটা অফ করা হয়নি। স্যার কি চলে গিয়েছে? মেবি ডিসকানেক্টেড। ওই আচ্ছা, নিয়ে আবার আলোচনা করব। রাকিব ভাইয়া, ওই স্যার এতক্ষণ শুনতে পাইনি স্যার, আপনি কি বলছিলেন? কানেকশন মনে স্যার একটু ডিসকানেক্ট শুনতে পাইনি স্যার, কিছু শোনা যায় না এতক্ষণ। হ্যালো স্যার, রাকিব ভাইয়া। জি বলো। আচ্ছা ভাই, ওই ওখানে চ্যাট বক্সে একজন লিখেছে, ওনাকে একটু মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিয়েন। হ্যাঁ করছি, আসলে মেসেঞ্জার একটা ঝামেলা হচ্ছে মেসেঞ্জার গ্রুপে, মানে যেটা হচ্ছে ফোনে শো করতেছে সেটা ডেস্কটপে বা অন্য কোনো এক্স্যাক্টলি ভাই। হ্যাঁ, আমি মনে করছি এটা আমার জাস্ট প্রবলেম, এটা আমি জানি না কেন। মেবি সবাইকে ইন্ডিভিজুয়ালি মেসেজ দিয়ে তারপর হচ্ছে অ্যাড করতে হবে। আমি সবাইকে তো ফেসবুক গ্রুপ থেকে অ্যাড করলাম, এভাবে তো হচ্ছে না। আমি আরো কয়েকবার ট্রাই করেছিলাম, বাট হ্যাঁ আমি মনে করেছি যে এটা ডেস্ক আমার নিজের প্রবলেম, সো আর ইয়া করি নাই। সমস্যা নেই, একটা নিউ গ্রুপ খুলে দেন হচ্ছে সবাইকে আবার অ্যাড করে দেব। আমি ইচ্ছা করেই করি নাই সবাইকে অ্যাড। হ্যাঁ, টেলিগ্রাম একটা অপশন হতে পারে, বাট সবাই কি টেলিগ্রাম এখানে ইউজ করে? মেসেঞ্জারই বেটার। মেসেঞ্জারই বেটার, মেসেঞ্জারটাই বেটার হবে। Telegram rarely used. এক্স্যাক্টলি।
আই হোপ কোনো কিছু হলে গুগল ক্লাসরুমে পোস্ট দিয়ে দিয়েন তাহলে ভাই। রাকিব ভাই কোনো কিছু হলে গুগল ক্লাসরুমে। ওকে তাহলে ভাই লিফট নিয়ে নেন যেহেতু ক্লাস ইজ এন্ড। সবাই লিভ নিয়ে নিলে হ্যাঁ রেকর্ডিংটা অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে। অফ হয়ে যাবে। ওই রেকর্ডিং এ পরে প্রবলেম দিবে তো স্যার এটা পাবে না সম্ভবত। ও হ্যাঁ এটা না পাবে মনে হয় ভাইয়া। রেকর্ডিং অফ না করলে ক্লাস লিফট করে দিলে তখন রেকর্ডিংটা আর পাওয়া যায় না পরে। ও এটা সম্ভবত আমার কাছে মনে হয়। আই হোপ আপনারা কেউ স্যারের নাম্বার থাকলে একটু কল করে দেখতে পারেন সিআর যারা আছেন। ওকে ভাই রাকিব ভাই আপনি কল দিবেন? আচ্ছা আমাকে নাম্বারটা একটু দাও তো আবার একটু আমি স্যারের নাম্বারটা হারিয়ে ফেলছি ফার্স্ট থেকে। একটু জাস্ট চ্যাটে দাও আমি কল করতেছি। হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা আরেকটা কথা, চ্যাটে অনেকে লিখছেন যে মেসেঞ্জার গ্রুপে অ্যাড নেই। আমি সবাইকে অ্যাড করে দিব নিউ গ্রুপ খুলে, যেহেতু আগের গ্রুপটাতে ঝামেলা হচ্ছে, আগের চ্যাট গ্রুপ। হ্যাঁ আমি দিয়ে দিয়েছি নাম্বার। হ্যাঁ হ্যাঁ দেখতে পেরেছি। রাকিব ভাই তাহলে একটু গ্রুপে বলে দিয়েন যে স্যার কি বললো, আমি তাহলে লিভ নিয়ে নিচ্ছি ভাইয়া। হ্যাঁ সিআর একজন মেক শিওর করেন যাতে স্যার এটা রেকর্ডিংটা অফ করে, না হলে পরে হয়তো বা নাও পাওয়া যেতে পারে। এখন আমি কি করব যে আমার চলে স্যার আসবে। হ্যাঁ স্যার রেকর্ডিংটা আপনি স্টপ করে দেন স্যার। আচ্ছা রেকর্ডিং স্টপ করলাম, স্টপ রেকর্ডিং, স্টপ